হৃদয় অন্বেষণের ফল। সেদিন পামার সাহেবের ভাঙা নীলকুঠিতে ছিল ক্রান্তিদল। এই পামার সাহেবরা বাপ দাদার আমলে নোট ছাপত। এখন এদিকটায় এত ঘন জঙ্গল যে লোকজন কেউ আসে না। লোকে বলে বাঘ থাকে। দিনের লু বাতাসটা থেমেছে অনেকক্ষণ আগেই, কিন্তু গরম কমেনি তখনও। অ্যান্টনি অনেকক্ষণ ধরে কম্বলের ওপর এপাশ ওপাশ করছে। দুবার ঘটি থেকে জল খেল। রামায়ণজি আর থাকতে পারে না। কিরে, কি হয়েছে অ্যান্টনি? আহ করছিস কেন? ঘুম আসছে না? জবাব দিস না কেন? দম আটকানি ধুলোতে হাঁসফাঁস লাগছে। এ ছেলে কিছু কি বলবে? গায়ে হাত দিয়ে দেখে গাটা গরম আগুন। সেই রাতেই আরম্ভ হয়ে যায় অ্যান্টনির শুলপাই। পশ্চিমে ধুলো ঝড়ে বৈশাখ মাসে প্রতি বছর এর বিষ ছড়িয়ে দেয় মুলুক জুড়ে। একথা জিরানিয়া জেলার প্রত্যেকে জানে। ছোট ছেলেপিলের এ রোগ হলে আর নিস্তার নেই। বড়দের মধ্যে তবু অনেকে বাঁচে। তাই বছরের মধ্যে ধুলোর ঝড়ের সময় এলে মায়েরা ভয়ে কাঠ হয়ে থাকে। অন্য রোগে তবু ঝাড়ফুঁক তন্তর মন্তর চলে, কিন্তু এর দেবও নেই, দানও নেই। বেহুশ জ্বরে আরম্ভ, তারপর বাস। 4 দিনের মধ্যেই খতম। যেটা বাঁচে লোকে বলে বাঘ ভেরেন্ডার রস বাতাসার মধ্যে দিয়ে খাওয়ানো হয়েছিল বলেই বেঁচেছে। আর যেটা মরে সেটার বেলায় বুক চাপড়ানি কান্নার মধ্যে বাঘ ভেরেন্ডার রস কেন কাজে লাগলো না তা নিয়ে কেউ মাথা ঘামানোর সময় পায় না। এর পরের কয়দিন রামায়ণজি লড়েছে যমের সঙ্গে একা হাতে। ভাগ্যে নীলকুঠিটার কাছে তারা তখন ছিল। এই ছেলেরা মাথা গুঁজবার একটা জায়গা পেয়েছিল। জরুরি মিটিং বসে। দলের সকলের এক জায়গায় বেশি দিন থাকা ঠিক নয়। তার ওপর রোগটাও ছোঁয়াচে, সারলেও গায়ের জোর ফিরে পেতে অনেক সময় নেবে। রামায়ণজি অ্যান্টনির সেবার জন্য অনেক দিন থেকে যেতে হবে। সেটা দলের লোকেরা এত ভালোভাবে জানে যে সে সম্বন্ধে প্রস্তাব পাশ করতেও তারা ভুলে যায়। কেবল ঠিক হয় যে কান্তলাল বলে একজন রামায়ণজিকে সাহায্য করবার জন্য এখানে থাকবে। লোকটা বেশ চালাক চতুর। যাবার সময় গান্ধী রামায়ণজিকে আশ্বাস দিয়ে যায়, এ রোগে বড়দের ভয় কম। অ্যান্টনি জোয়ান ছেলে। ওষুধের চেয়ে দরকার সেবার আর পথ্যির। তারপর কদিন আর ঢোড়ায় সেখান থেকে নড়েনি। কান্তলালকে রোগীর কাছে আসতে দেয়নি। বলেছে, তুমি খালি রোজ সকালে একখান বাতাসায় সাদা বাঘভেরেন্দার রস নিয়ে আসবে, তাহলেই হবে। সব জানতা কান্তলাল বলে, এখানকার মাটিতে অভ্র আছে, লোকে যা ইচ্ছে বলুক। আমার ধারণা ধুলোর সঙ্গে অভ্রের গুঁড়ো পেটে গিয়ে এই রোগ হয়। অভ্র গলাতে বার্লিশ এর মতো আর কিছু নেই। অভ্র এমনিতে আগুনে পড়ে না। ফেলো তো তার উপর 1 ফোঁটা বার্লিশ, ধোঁয়া বেরিয়ে যাবে, আমি বলে রাখলাম। আচ্ছা, তুমি বাঘভেরেন্ডার রস নিয়ে এসো তো। রামায়ণজি চায় যে লোকটা দূরে দূরে থাকুক। ছেলেটা যন্ত্রণায় অধীর হয়ে যখন মাইগে বলে কাতরায়, তখন আর নিজেকে স্থির রাখতে পারে না। কি হয়েছে বেটা, বলবি তো? নাইয়ের চারিধারটা আস্তে আস্তে একটু টিপে দি। এইবার আরাম লাগছে একটু? একটু সেরে ওঠ বেটা। তারপর তোকে নিয়ে যাব তোর মার কাছে। মায়ের কাছে যাবার জন্য বড্ড মন কেমন করছে, তাই নয়? রোগ হলে তাই হয়। মায়ের যেমন করে রোগীর দেখাশুনো করতে পারে তেমন কি আর কেউ পারে?
15 বছরের ছেলেটাকে রামায়ণজির মনে হয় এতটুকুনি বাচ্চা। নিজের অক্ষমতার কথা রামায়ণজি নিজে যতটা জানে ততটা আর কেউ না। কেউ না সে অ্যান্টনির, কেউ না। সরকারি কানুনের মোহর পড়ে গিয়েছে তার উপর। না হোক সে অ্যান্টনির কেউ, থাকুক ছেলেটা একা তার মায়ের। রামিয়ার যে আর কেউ নেই দুনিয়ায়। বাঁচতে দাও রামচন্দ্রজি ছেলেটাকে। এ গেলে সে কি নিয়ে থাকবে দুনিয়াতে? কিরিস্তান বলে পায়ে ঠেলো না। ছেলেটার একটু তন্দ্রা এলে তার অলক্ষ্যে রামায়ণখানা বার করে তার মাথায় ঠেকিয়ে দেয়। হোক কিরিস্তান, রামচন্দ্রজির আবার জাত বিচার আছে নাকি? গুহক চণ্ডালকে তিনি কোলে টেনে নিয়েছিলেন। আহা, দেখা হয়নি। রামায়ণখানার পাশের দিকে একরকম পোকায় বাসা করেছে, ঠিক ধুনোর মতো চটচটে একটা জিনিস দিয়ে। একেবারে এঁটে গিয়েছে পাতাগুলো, খোলা হয় না। একখান একখান করে খুলতে অনেক সময় লাগবে। থাক এখন। ভগবান রামায়ণজির ডাকে মুখ তুলে চেয়েছিলেন। এখন ছেলেটার বিপদ কেটে গিয়েছে, একটু ভালোর দিকে। সেবার ত্রুটি রামায়ণজি হতে দেয়নি একটুও। মা কাছে নেই বলে আবার ছেলেটা না ভাবে যে তার দেখাশুনো ঠিক হচ্ছে না। এরই মধ্যে একটু খুঁতখুঁতে হয়ে উঠেছে। ছেলে কি একা মায়েরই নাকি? তবুও মায়েরা জাদু করে রাখে ছেলেকে। বাপ যে পর, সেই পরই থেকে যায়। এ রোগে দরকার সেবার আর পথ্যির, বলে তো গেল গান্ধী যাবার সময়। কিন্তু ব্যবস্থা কি করে গেল তার? পথ্যি আসবে কোথা থেকে? বার্লিশ বললেই হয় না, তাতেও পয়সা লাগে। আর আজকাল যা আগুনের দাম, যেমন দল তার তেমনি ব্যবস্থা। এ কয়দিনের মধ্যে খবরটা পর্যন্ত নেওয়া দরকার মনে করল না? না। গান্ধী টাকা পয়সা দেবে কোথা থেকে? দলের পয়সা কোথায়? কান্তলালকে বললেই সে এখনই কোনো রকমে কিছু জোগাড় করে নিয়ে আসবেই। সে রামায়ণজি হতে দেবে না কিছুতেই। অংরেজ বাদশার চাইতেও বড়লোক ছিল একসময় পামার সাহেব, তাই না? তার নামের নোট চলত এক যুগে। তারই ভাঙা কুটিতে বসে দেখো রামজি রামায়ণ পড়া বাপের রোগা ছেলের মুখে বার্লিশ দিতে পারছে না। কোমরের বটুয়ার থেকে রামচন্দ্রজি আঁকা আর ফার্সি লেখা শিক্কার মালাটা সে বের করে দেয় কান্তলালের হাতে। গঞ্জের বাজারের সোনারের কাছে বেচিস, তার বলতে হবে না কান্তলালকে। লোকটা দরকারের চাইতেও বেশি চটপটে। কান্তলাল অবাক হয়ে রামায়ণজির মুখের দিকে তাকায়। এই জিনিসটাকে নিয়ে দলের মধ্যে কত বদনাম হয়েছিল তার। থাক রামায়ণজি, এটা তোমার মরা ছেলের জিনিস। আমি যেমন করে হোক সব জিনিস জোগাড় করে আনছি। কান্তলালদের জোগাড় করার নারী নক্ষত্র রামায়ণজি জানে। না না, কান্তলালের হাতে মালাটা গুঁজে দেবার সময় রামায়ণজি সেদিকে তাকাতে পারে না। যায় যদি যাক, দুটো বানভাসী মনের মাঝের একমাত্র সেতু। পেছনের ও পথে রামায়ণজি আর কখনো ফিরবে না। পারলে মনের ওপর থেকে স্মৃতির সেই খোসাটা সে আলগোছে ছাড়িয়ে ফেলে দেবে। হয়তো আপনা থেকেই খসে পড়বে। এখন কোনো রকমে এ যার ছেলে তার ভালোই ভালোই ফিরিয়ে দিতে পারলে সে বাঁচে। তারপরের কথাগুলো ছেলে ভালো হবার মুখে এলে আস্তে আস্তে ভাবতে আরম্ভ করে রামায়ণজি। অনেক দিন আগের মনের নিচের চাপা পড়া কথাগুলো ওপরে ভেসে ওঠে। সেই পশ্চিমা আওরাতের কথাটা তার সমস্ত মনখানাকে জুড়ে বসে। এতকাল সে নিজের মনকে ফাঁকি দিয়ে এসেছে।
মনটাকে আড়াল করার জন্য কত রকমের পলকা পাঁচিল তুলবার চেষ্টা করেছে। জলের ওপরে কুমিরের দেহের কতটুকুই বা দেখা যায়, বেশিটাই তো থাকে নিচে। জাতিস্বর জানতে পেরেছে যে এক যুগ আগের সেই স্মৃতিটুকুই আসল, বাকি সব সেই শ্বাসটুকুর ওপরের খোসা, পেঁয়াজের খোসার মতো পরতের পর পরত সাজানো। কোনোটা পুরু। শামুরটা মরে গিয়েছে চা বাগানে। স্বর্ণ সীতা। রাতে কোনো গাড়োয়ান গাড়ি চালাতে রাজি নয়, মিলিটারির ভয়। অতি কষ্টে একখানা গাড়ি জোগাড় করে কান্তলাল। ঘোড়সওয়ারগুলোর সঙ্গে দেখা হয়ে গেলে ৮ আনা করে পয়সা দিতে হয়, সেটা যে গাড়ি ভাড়া নিচ্ছে সেই দেবে। এই শর্তে গাড়োয়ান রাজি হয়। সাঁঝ রাতেই টহল দেয় ফৌজগুলো, তাই অর্ধেক রাতে রওনা হয় ঢোড়াইরা গাড়িতে। নমস্তে কান্তলালজি, বলে দিও গান্ধী আর সর্দারকে যে আমি গিয়েছি অ্যান্টনিকে তার মায়ের কাছে পৌঁছে দিতে। কান্তলালের সঙ্গে সঙ্গে ক্রান্তি দলের সঙ্গে শেষ সম্বন্ধটুকুও মনের আড়ালে রয়ে যায়। ঘর পালানো ঢোড়াই আবার সেই ঘর জ্বালানি অওরাতটার কাছে ফিরে যাচ্ছে। রামায়ণজি না, ঢোড়াই। ২.৫ বছরে রামায়ণজি ফেলে এসেছে পেছনে। ক্রান্তি দলের দৈনন্দিন তুচ্ছতা আর বিধি নিষেধগুলোর সঙ্গে। ঢোড়াইয়ের মনে হচ্ছে যে সে এতদিনে নিজেকে খুঁজে পাচ্ছে। এতদিনকার গুপ্ত জীবনে ঝিমিয়ে পড়া মনটা জীবনকাঠির পরশ পেয়ে চোখ তাকিয়েছে। ছেলেটা এখনো গায়ে জোর পায় না। রামায়ণের ঝোলাটা কম্বল দিয়ে জড়িয়ে তার হেলান দেবার তাকিয়া করে দিয়েছে ঢোড়াই। রুগ্ন ছেলে, ঘুমোতে পেলে ভালো হতো, কিন্তু তার কি উপায় রেখেছে ফৌজে? পাক্কি দিয়ে গরুর গাড়ি যেতে দেবে না। খানা ডোবার পথ কি গাড়িতে ঘুমোনো যায়? রোগের পর একেবারে ছোট্ট আবদারের ছেলের মতো হয়ে গিয়েছে অ্যান্টনি। রাগ অভিমান কথা গল্পের মধ্যে দিয়ে খুব কাছে এসে গিয়েছে সে ঢোড়াইয়ের। অ্যান্টনির গল্প আর ফুরোয় না। ধাঙরটুলির লোকদের কলস্টর সাহেব জমি দিতে চেয়েছিল, কিন্তু ফৌজদের কাছাকাছি থাকতে তারা কিছুতেই রাজি হল না। যাবার আগেও বুড়ো এতোয়ারি মার কাছে এসে বলে গেল, ধাঙরটুলির ভাত আমাদের কপালে নেই। তার আর ভেবে কি হবে অ্যান্টনির মা? মা যত বোঝায় যে টমিদের যত খারাপ লোক মনে করছো, তত খারাপ তারা নয়। তাতে এতোয়ারি বলে কি জানো? বলে যে তারা কিরিস্তানদের জন্য ভালো হতে পারে, হিন্দুদের জন্য নয়। টাকা যখন কিছু দিচ্ছে সরকার, তখন জমি নিয়ে চাষবাসই করব নেপালে। ধাঙরটুলির শুকরা, এতোয়ারি, বরকা বুদ্ধু, ছোটকা বুদ্ধু কর্মাধর্মার নাচ, শনিচড়া মাদল বাজাচ্ছে। বাড়ির জন্য মন কেমন করছে বলেই বোধ হয় এত সেখানকার গল্প করছে ছেলেটা। টমিদের সকলেই খারাপ লোক নয়। একটা খোঁড়া পাগলি মেয়ে আছে, হামাগুড়ি দিয়ে দিয়ে চলে। গোসাইথানের কাছে মিউনিসিপ্যালিটি টিউব অয়েলটার পাশে থাকে। সেটা টমি দেখলেই বলে, সাহেব ওটা কি বন্দুক? একটা বুড়ো শিয়াল মেরে দিও তো আমাকে বন্দুক দিয়ে। সাহেবরা বলে কাল দেব, আর রোজ তাকে সিগারেট দেয়, পয়সা দেয়। 1 আধটা পয়সা না, 2 আনা 4 আনা করে পয়সা। সে পাগলিটা তো আর কিরিস্তান নয়। ও ফুলঝুরিয়া, অসতের পাতার আচার একটু ঢোড়াইকে দিয়ে যা। স্পষ্ট মোড়লগিন্নির গলা মনে হচ্ছে শুনতে পাচ্ছে ঢোড়াই। রতিয়া ছড়িদার বলে,
একটা বুড়ো আছে তাতমাটুলিতে, সে ফৌজি শহীদদের নিমের দাঁতন দেবার ঠিকে যেমন করে পেয়েছিল জানো তো রামায়ণজি। এক ডালা মূলো ভেট নিয়ে একেবারে বড় সাহেবের অফিসে হাজির। সাহেব হেসেই খুন। পাছে লোকটা দুঃখিত হয় ভেবে একটা মূলো অফিসে বসেই খেল সাহেব। সঙ্গে সঙ্গে রতিয়া ছড়িদারকে দাঁতনের ঠিকেদার দিয়ে দিল। রতিয়া ছড়িদার কি কিরিস্তান? কিরিস্তান হওয়ার যে কি দুঃখ, সে যে কিরিস্তান নয় সে বুঝবে না। তাতমাটুলিতে কি আমরা সাধ করে এসেছি? অথচ কেউ সেখানে দেখতে পারে না আমাদের। বাড়িটা কিন্তু বেশ, উঠোনে কুয়ো আছে, নইলে মিউনিসিপ্যালিটির টিউবওয়েল যা ভিড়। বাড়িটা ছিল বাবুলাল চাপরাশির ছেলে দুকিয়ার। বাবুলাল এবার পেনশন নিয়েছে বলে দুকিয়ার চাকরি হয়েছে ডিস্ট্রিক্ট বোর্ডের দারোয়ানগিরির। সেখানেই কোয়ার্টার দিয়েছে দুকিয়াকে। খালি ঘরখানাতে বাবুলাল পেনশনের পর চায়ের দোকান দেবে ঠিক করেছিল। এখন ভালো চলতে পারে দোকান ওখানে, জায়গাটা ভালো। তার জন্যই তো বাবুলালের রাগ আমাদের ওপর। চায়ের দোকান? ঢোড়াইয়ের মনে পড়ে যে তাকেও একদিন বাবা দোকান খুলতে বলেছিল, কত জল্পনা কল্পনা তাই নিয়ে। তবে সেটা চায়ের দোকান নয়। তা অ্যান্টনি, তোমরাই ওখানে একটা দোকান খোলো না কেন? ছেলেটা চুপ করল কেন? ওহ, তাই বলো, ঢুরুনি এসে গিয়েছে, দুর্বল শরীর। ভালো করে শুয়ে পড় অ্যান্টনি। এ ঝাঁকানির মধ্যে ঘুমুই বা কী করে? ধুলোর ঝড়টাও আরম্ভ হয়ে গেল বেলা বাড়বার সঙ্গে সঙ্গে। তাতমাটুলির গল্প শুনে ঢোড়াইয়ের তৃপ্ত আর হয় না। খানিক পরই নিজের চোখে এই সব জিনিস দেখবে, তবু তীর্থযাত্রীর ব্যাকুলতা ভরা মন মানে না। অভূত তহা জহ রাম নেবাসু, যেখানে রাম থাকেন সেইখানেই অযোধ্যা। অবত্যহা জহা রামিয়া নিবাসু, যেখানে রামিয়া থাকে সেইখানেই অযোধ্যা। বেশ লাগে কথাটা। বার কয়েক মনে মনে লাইনটা আওড়ায়। ঢোড়ায় তাতমাটুলির আজকালকার ছবি কল্পনা করতে চেষ্টা করে, কিন্তু 15 বছর আগের, তারও আগের ছবিগুলোই শুধু তার মনে মূর্ত হয়ে ওঠে। সে যুগের তার পরিচিত দুনিয়াটুকুর ক্লেদ গ্লানি আবর্জনাগুলো সারের মাটি হয়ে তার মনের গহীনের খানা ডোবাগুলোকে ভরাট করে তুলেছে। ছেলেটার মাথায় রোদ্দুর লাগছে। ঢোড়াই একটু সূর্যের দিকে আড়াল করে বসে। কিরিস্তান হওয়ার যে কি দুঃখ, তা যে কিরিস্তান নয় সে বুঝবে না। এতকালের বন্ধা প্রতীক্ষা হঠাৎ নতুন সম্ভাবনার ইঙ্গিত পাচ্ছে। 15 বছর আগেও তাতমাটুলির পঞ্চায়েত যা করেছিল, টাকা খরচ করতে পারলে আজও হয়তো তা সম্ভব হবে। করবে আবার না, টাকা পেলেই করবে। গোসাই থানে জোড়া ভেড়া কপলালেই করবে। যে পঞ্চায়েতের মোড়ল গাড়ি হাঁকায়, ছড়িদার দাঁতনের ঠিকেদারি করে, মোড়লের ছেলে রাজমিস্ত্রি, সে পঞ্চায়েতের 20 দাঁত কি আর আছে? দূরে পাক্কির গাছের সারি এত ধুলোর মধ্যেও দেখা যাচ্ছে, ধোঁয়ার মতো। ঘুঘুগুলো একটানা ডেকে মরছে। ধাঙরটুলির লোকগুলো কি চালাকি করেই ঘুঘু ধরত সেকালে। আগে একটা ঘুঘু ধরে, তারপর ঘুঘুর ডাকের নকল করত। এ ডাক যে ঘুঘু শুনেছে তার আর নিস্তার নেই। সাথী পাবার দুর্বার আকর্ষণ তাকে সেখানে টেনে নিয়ে যাবেই। বেলা বাড়ায়, পাখি হুক হুক করে ডাকছে। বোধ হয় তার সাথী খুঁজছে।
তোমার আজ নাওয়া খাওয়া নেই নাকি? বেলা বাড়ি পাখি কখন থেকে ডাকছে। কি দেখলি বদলই হয়েছে। বলদের গায়ে এটুলি ও বেলা ছাড়ালেও চলবে। মনে হচ্ছে এই সেদিনের কথা। দূরটা কাছে এসে গিয়েছে। বকুনিটুকুও কত মিষ্টি ছিল। হবে না পশ্চিমের মেয়ে। গাড়োয়ান গাড়ি থামায়। এই পর্যন্তই যেতে দেয় গরুর গাড়ি। ধুলোর গন্ধটা বদলে গিয়েছে। আগেকার চেনা ধুলোর গন্ধটা ঢোড়ায় চোখ বাঁধা হলেও বলে দিতে পারত, যেখানে সকালে রেবনগুনির বাড়ি ছিল সেখানে এখন কেবল তার লিচু গাছ দুটো আছে। গাছের নিচের মাচায় কজন ফৌজের উর্দি পরা লোক জটলা করছে। মেয়ে লোকও আছে সেখানে, বোধহয় লিচু গাছ জমা নিয়েছে। কোথাও একটা কুল, ময়না কাঁটা, কামিনী কিংবা শিমুল গাছের চিহ্ন পর্যন্ত নেই। কয়েকটা ছেলে মেয়ে রোদে ঝলসানো মাঠে গোবর কুড়োচ্ছে। তার মধ্যে দুটো আবার হাফ প্যান্ট পরেছে। তাদমা বলেই মনে হচ্ছে ওদের দলের মেয়েগুলোকে। ছোটবেলায় ঢোড়াইরা এই রোদে ঝলসানো মাঠে আগুন লাগাতো। আজকালকার ছেলেরা বোধ হয় মিলিটারির ভয়ে পারে না। বকরহাট্টার মাঠটা কিন্তু সবুজ হয়ে রয়েছে। অ্যান্টনি দেখায় ওইগুলো ঘাসের ক্ষেত। ওই দিকটা হাতি ঘাস। হাতি ঘাস ঘোড়ায় খায় না, গরুতে খায়। জুটি কেটে খাওয়াতে হয়। এই দিকটা গোলভার ঘাস। ঘোড়াদের জন্য বাক্স করে প্যাক করা ঘাস আসে রেলগাড়িতে। যা রোদ্দুর। আকাশে গোসাইয়ের দিকে তাকিয়ে দেখে 3 প্রহর বেলা হবার আর বেশি দেরি নেই। ছেলেটার মুখটা গরমে লাল হয়ে উঠেছে। নিজের জামাটা খুলে অ্যান্টনির মাথায় জড়িয়ে দেয়। ঢোড়াইয়ের এক কাঁধে কম্বল জড়ানো রামায়ণের ঝুলিটা। ছেলেটা তার কাঁধে ভর দিয়ে চলছে। এখনো পায়ে জোর পায় না। তাকে সূর্যের দিকে তাকাতে দেখে অ্যান্টনি বলে, 2 বাজলো এখন। ওই যে তাদমাটুলির লোকের স্বাদ চলেছে হাতিঘাসে জল দিতে। 1টা থেকে 2 খাবার ছুটি। মরণাধারের মাঠের পুলটা সেই রকমই আছে। পুলের গায়ে সে ছোটবেলার ছুরি দিয়ে কেটে যে তারাটা এঁকেছিল সেটা অস্পষ্ট হয়ে এলেও এখনো বোঝা যায়। পুলের নিচে বড় বড় চৌবাচ্চা করেছে। অ্যান্টনি বলে, এগুলোতে 12 মাস জল থাকে। ওই পাশের বাটিগুলো দেখছো না? গরুতে যেই ওই বাটিতে মুখ দেবে আর অমনি ওগুলো ভরে যাবে জলে। যেই মুখ তুলে নেবে অমনি আর জল থাকবে না। তার গর্ব মেশানো কথার সুরটুকু ঢোড়াইয়ের কান এড়ায় না। গর্বেরই তো কথা। আগে এইখানে পথের ওপর ঢোড়াইদের কলকে ফুলের বিচি দিয়ে খেলার গর্ত থাকত। আজকাল ছেলেরা সে খেলা খেলে না নাকি? একটু বসবি নাকি অ্যান্টনি গাছের তলায়? না, একেবারে বাড়ি গিয়ে বসা যাবে। বসলে একটু সময় পাওয়া যেত। তার কাঁধে হাত দিয়ে রয়েছে অ্যান্টনি। তার বুকে হঠাৎ ধরপড়ানিটা বুঝতে পারছে নাকি মনটা দুর্বল দুর্বল লাগছে শেষ মুহূর্তে। তার এতক্ষণকার আত্মপ্রত্যয় হঠাৎ সে হারিয়েছে। হয়তো এই দাড়ি গোপওয়ালা ফেরার ঢোড়াইকে চিনতে পারবে না রামিয়া। রামিয়ার মোর এখন কি চায় সে কথা তো ঢোড়াই জানে না। সারা দুনিয়ার দুয়ারে মাথা কুটে কুটে ফিরে এসেছে ঢোড়াই তোমার কাছে, তোমার টানে, তোমার দুঃখের কথা মনে করে। তারই জন্য রামচন্দ্রজি তোমায় সৃষ্টি করেছিলেন। তারই সঙ্গে তোমার জীবন বাঁধা। ঢোড়াই অপমানের কথা ভুলেছে। কোনো অভিমান নেই আজ তার। বিনা শর্তে সে নিজেকে ফিরিয়ে দেবার জন্য ফিরে এসেছে। তুমিও ভুলে যাও মাঝের যুগের এই সব কথা।
জীবনের রামায়ণখানার মাঝের অধ্যায়টা ধুনোর মতো পোকার আঠা দিয়ে আটা থাক, খুলবার দরকার নেই সে পাতাগুলো। তোমার দুঃখ ঢোড়াই যদি না বোঝে তবে আর কে বুঝবে? রামচন্দ্রজি ছাড়া এখন ঢোড়াইয়ের মনে বল আনবার আর কোনো সম্বল নেই। তাই কম্বলের বোঝাটাকে সে শক্ত করে চেপে ধরেছে। অ্যান্টনি যে বাড়িটায় নিয়ে যাচ্ছে সেটা ঢোড়াইয়ের নিজের বাড়ি। এইটাই তাহলে সে চলে যাওয়ার পর দুখিয়ার মা দুখিয়াকে দিয়েছিল। বানভাসী চড়াই ঠেকার সময়ের মুহূর্তে আঘাতের মধ্যেও এক অদৃশ্য হাতের ইঙ্গিত দেখতে পায়। বলদের নাদা দুটো নেই, সেখানে দুটো মাটির ঢিবি উঁচু হয়ে রয়েছে। হাকিম এই বাড়ি পাইয়ে দিয়েছেন অ্যান্টনির মাকে। অ্যান্টনির মা কথাটা শুনতে ভালো লাগছে না রামিয়াকে। ওই মনে হয় হাকিম করেছেন। কিন্তু হাকিমের হাত দিয়ে দুনিয়াতে কি করাচ্ছেন এসব, তার খবর রাখে কজন? মা নিশ্চয়ই বাড়ি এসেছে। 2টোর সময় অফিসারদের খাওয়া হলে তারপর মা খাবার নিয়ে আসে বাড়িতে। অ্যান্টনি ডাকে, মা কোথায়? উঠোনে ঢুকেই ঢোড়াই কম্বলের পুটলিটা দাওয়ার ওপর খুঁটির পাশে রাখে, তারপর সেইখানেই বসে মনের উত্তেজনাটা একটু কমাবার জন্য, এই খুঁটিতে হেলান দিয়ে। ঢোড়াই গা ছাড়বার দিন রামিয়া বসে ছট পরবের জিনিস পাহারা দিচ্ছিল। ন্যাড়া তুলসী তলায় মাটির বেদিটার ওপর আমশি শুকোচ্ছে। ঘরের ভেতর থেকে গলার স্বর শুনতে পাচ্ছে। রামিয়ার গলা একটু বদলেছে মনে হচ্ছে। নিজের বদল নিজে বোঝা যায় না। কম দিনের কথা হলো না তো? কিরে, তাই বলো, এ কি চেহারা হয়েছে? রোজ মনে করি অ্যান্টনির চিঠি আসছে, চিঠি আসছে। সে চিঠি আজও আসছে, কালও আসছে। থাকতে না পেরে কাল তালঝড়ির মেশিনে চিঠি খেলাম, চিঠি লেখালাম। ঠিক বুঝেছি। অসুখ করেছিল। কি অসুখ? দাঁড়া 1 মিনিট, বিছানাটা পাতি। না গেলেই চলছিল না তালঝড়ির পাদ্রী সাহেবের সঙ্গে দেখা করতে। কি জ্বালানোই যে জ্বালাস তুই আমাকে। মা যদি হতিস তাহলে বুঝতিস। মরদে বোঝে না সে কথা। আমার কপালি যে পোড়া, আর কার ঝাড় খেতে হবে তো। সেই বাপেরই তো ছেলে। অ্যান্টনি মায়ের স্বভাব জানে। এসব কথা একবার আরম্ভ হলে তার মুখহরা মা শিগগির থামবে না, সে তা জানে। তাই মাকে চুপ করাবার জন্যই বোধ হয় বারান্দায় ঢোড়াইকে দেখিয়ে বলে, উনি সঙ্গে করে নিয়ে এলেন। এখানে বসে কেন? ছেলে বলছে তুমি করেছ খুব ওর অসুখের সময়। একে তুমি আমার হাঁটুর বয়সী, তার উপর তালঝড়ি মেশিনের লোক। তোমাকে কিন্তু বাপু আপনি বলতে পারবো না, আগে থেকেই বলে রাখছি। ঢোড়াইয়ের তখন সম্বিত নেই। খাকি রঙের শাড়ি পরা এই প্রৌঢ়া স্ত্রীলোকটি অ্যান্টনির মা। মুখটি অস্পষ্টভাবে চেনা চেনা মনে হয়। কোথায় যেন দেখেছে আগে। আয়নায় আলোর ঝলকের মতো হঠাৎ মনে পড়ে মরলি সাহেবের বাড়ির সেই ডাক সাইটে আয়াটা, যেটাকে নিয়ে সাহেবের বাড়ির বাবুর্চি আর আরদালি মহলে সেকালে খুব হইচই ছিল। অনেকের সঙ্গে এর আশনাই ছিল। ধাঙ্গরটুলির পাক্কি মেরামতির দলের গল্পে একটা মস্ত খোরাক। এর সঙ্গে সামুয়ারের আশনাইয়ের ব্যাপার। রামিয়া কি তাহলে? অ্যান্টনির মা ততক্ষণে জমিয়ে বসেছে ঢোড়াইয়ের কাছে, হারানো কথার খেইটা সামলে নিয়ে। নিজের একখানা দূরদৃষ্টির কথা বলে চলেছে সে। এদের ঝড়টাই এই রকম। এর বাপ বিয়ের পর
যে কদিন একসঙ্গে ঘর করেছে, জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে আমাকে। নেশা ভাঙ করে সব খুইয়ে শনিচড়া ধাঙরের বউকে নিয়ে পালিয়েছিল। মরেছে কি বেঁচে আছে 10-12 বছরের মধ্যে কোনো খবর নেই। মরলে পরে হাড় জুড়িয়েছে। শুধু কি বিয়ের পর জ্বালিয়েছে? বিয়ের আগেই বা কি? সে কাণ্ড যদি শোনো তো বলি। সেই কাণ্ডই ঢোড়াই শুনতে চায়, চায় কি না তাও ঠিক করে ভাববার ক্ষমতা নেই তার এখন। রামিয়া? অতল শূন্যতার মধ্যে কতগুলো অস্পষ্ট কথার আবর্তে সে ক্রমেই জড়িয়ে পড়ছে। কুরবাঘাটের মেলায় জুয়ার দোকানের সাদা ছকটার ওপর কাঁটাটা বনবন করে ঘুরছে। কোথায় গিয়ে ঠেকবে? বলার কি আর কথা? ছেলে বড় হয়েছে, নিজেরও 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। এখন আর লজ্জায় বা কি, শরমই বা কি? তারপর গলাটা নামিয়ে নিয়ে বলে, এই যে বাড়িটা দেখছো না, এটা বাবুলাল চাপরাশির ছেলে ঢোড়াইয়ের। তারই বউটাকে বিয়ে করবে বলে পঞ্চদের টাকা খাইয়ে নিজের জাত ধর্ম খুইয়েছিল। সে বউটা তো একটা মরা ছেলের বিয়োনোর পর মারা যায়। সে মেয়েটার দোষ ছিল কি না ছিল ভগবান জানেন। শুনি তো যে তাকে না জানিয়েই পঞ্চরা এই কাণ্ড করেছিল। সেবারে সাহেব পাদ্রীরা চলে গিয়েছিল কি না এখান থেকে, তাই অ্যান্টনির বাপের সাহস হয়েছিল গোসাই থানে ভেড়া বলি দিতে। আমার তখন অ্যান্টনি পেটে। রাঁচিতে গিয়ে সাহেব পাদ্রী ধরি। সাহেব তো চোটে আগুন অ্যান্টনির বাপের জাত দেবার কথা শুনে। সাহেব নিজে এসে খরপোশের মোকদ্দমার ধমকি খেয়ে কোনো রকমে আমাদের বিয়ে দিয়ে দেয়। এই ছেলেটার মুখ চেয়েই বিয়ে করেছিলাম ওই হতভাগাটাকে, নইলে আমার জন্য আমি ভাবি না। যতদিন গতর আছে খেটে খাবো, প্রভুর কাছে প্রার্থনা। যখন শরীর শক্তি যাবে তখন যেন আর বাঁচতে না হয়। না হলে এই ছেলে আমার রোজগার করে খাওয়াবে, তাহলেই হয়েছিল। আমি ওর স্কুলের খরচের জন্য কোথায় গিয়েছি আর কোথায় না গিয়েছি। আরে না পড়িস তো তাই বল পরিষ্কার করে, রোজগার করে খাওয়ানোর বয়স হয়েছে। ফৌজের সাহেবকে ধরে একটা চাকরি জুটিয়ে দিই। অনিরুদ্ধ মোক্তারের ছেলেটা হাওয়া গাড়ি মেরামতের কারখানায় মিস্ত্রির কাজ শিখেছে, আর তুই শিখতে পারিস না? না হয় এখানেই দোকান দে। বিজন উকিলের নাতির গোসাই থানের চায়ের দোকান চলেছে কি না? মিলিটারিগুলো থাকতে চলবে আবার না, তা নয়। স্কুল কামাই করে উনি চললেন তালঝতি মসজিনে। এই দেখো, একদম ভুলে গিয়েছি, জল এনে দি, হাত পা ধো। যা হোক 4টে খেয়ে দিয়ে নাও। অ্যান্টনির কলা খাওয়া বারণ নাকি? আজ ভালো কলা এনেছি মেস থেকে। কথাগুলো ধরায় শেষ পর্যন্ত বোধ হয় শোনেও নি। কয়েকটা কথার বালি পড়ে তার শরীরের আর মনের সব যন্ত্রণাগুলো বিকল হয়ে গিয়েছে। জুয়োর খেলায় সর্বশান্ত হয়ে গিয়েছে সে। অবচেতনের মতো সে উঠোন থেকে বেরিয়ে আসে। এই নিশ্চিম রিক্ত জগৎটার মধ্যে পাক্কি না কি নামের যেন একটা অপরিচিত রাস্তা দিয়ে সে চলেছে, ঠিক অনুতাপ নয়। হতাশার গ্লানি তার নিঃসঙ্গতাকে আরও নিবিড়, আরও দুঃসহ করে তুলেছে। একেবারে একা সে আজ এই দুনিয়ায়। বুকের বোঝার চাপে তার দম বন্ধ হয়ে আসছে। আসমানে দিনে চাকা ঘুরোনোর গোসাই পশ্চিমে ঝুঁকেছেন। তার কাজের কামাই নেই। নিচে গোসাই থানের গোসাই হাল ছেড়ে দিয়ে ভাট বনে উইয়ের ঢিপি হয়ে গিয়েছেন। পশ্চিমে ধুলোর ঝড় জিদ ধরেছে থামবে না বলে। ঝাপসা চোখের মধ্যে একটা আকৃতি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সর্বগ্রাসী শূন্যতার মধ্যে এই পথটা তবু পা রাখবার একটু শক্ত জমি। সিধা চলে গিয়েছে
কাছারি, জেলখানা, আরও কত দূরে। আর বেশি দূরে সে যেতে চায় না। জেলে সাগিয়া আছে, চিনিও মিষ্টি, গুড়ও মিষ্টি, তবু লোকে চিনিই চায়। আর চিনি না পেলে সব পুঁজি খোয়ানোর পর তার মনে পড়ছে বহুদিন আগের জমানো বাতায় গোঁজা পয়সার কথা। ধোড়ায় চলেছে সারেন্ডার করতে এসটিও সাহেবের কাছে। এক্কাওয়ালা চেঁচায়, 100 আরি কাছারি 4 আনা। পাঞ্জাবি বাসওয়ালা চেঁচায়, কছরি শহর 3 আনা 3 আনা কছরি। এসটিও সাহেব এজলাস থেকে উঠে গেলে আজ হয়তো জেল নিয়ে যাবে না, থানা হাজতেই রেখে দেবে রাতটা। ধোড়ায় বাসে চড়ে বসে, তাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে এসটিও সাহেবের কাছে। অ্যান্টনির মা হয়তো এখন বলছে, এটা কি রে কম্বল জড়ানো? লোকটা ফেলে গেল রামায়ণ? লোকটা তাহলে কিরিস্তান নয়? তালঝড়ি মিশন থেকে এসেছিল বলে আমি ভাবলাম বুঝি কিরিস্তান। তাই এখানে না খেয়ে চলে গেল, আসবে খুনি বাজার থেকে খেয়ে এগুলো নিতে। ক্রান্তি দলের লোকরা বলবে, কংগ্রেসের বড় নেতাদের সরকার ছাড়ছে বলে সুযোগ বুঝে সলন্ডর করেছে কার্ডটা। বুড়ো এত আরি ঢাঙ্গর থাকলে ফোকলা দাঁতে হেসে বলতো, ঢোড়াইরা ঢোড়া সাপের জাত, যতই খাপলাক ছোবল মারুক তরপাক, এক মরলে যদি ওদের 20 দাঁত গজায়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।